হস্ততাঁত বস্ত্র মেলা और ये कुमारघाटे अनुष्ठित होते चलছে এই कार्यक्रमे मंचे उपस्थित এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক শ্রী ভগবান দাস মহোদয়, विधायक सुधांशु दास महोदय एवं चेयरमैन हॉर्टिकल्चर, श्री बलाई गोस्वामी चेयरमैन EHSDC, टिंकू राय चेयरमैन TIDC, हैप्पी दास चेयरमैन पंचायत समिति कुमारघाट RD ब्लॉक, এখানে বিশেষ অতিথি শ্রী সচেন্দ্র ত্রিপুরা মহোদয়, উপস্থিত ত্রিপুরা সরকারের অন্যান্য আধিকারিক, বড় মাত্রায় উপস্থিত আমার মায়েরা, বোনেরা, সুধীজন, ছোট ছোট ছাত্রছাত্রী ভাই বোনেরা, মিডিয়ার বন্ধুরা, বর্তমানে রাজ্যে 61টি মানে 61 হস্ত তাঁত শিল্পের ক্লাস্টার রয়েছে পুরো রাজ্যব্যাপী। তার মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলাতে 17টি, খোয়াই জেলাতে 7টি, সিপাহী জেলাতে 9টি, গোমতী জেলাতে 7টি, দক্ষিণ ত্রিপুরাতে 8টি, ধলাই জেলাতে 5টি, ঊনকোটি জেলাতে 4টি, উত্তর ত্রিপুরা জেলাতে 4টি। এই টোটাল 61টি ক্লাস্টার রয়েছে। এই ক্লাস্টারের মাধ্যমে হস্ত তাঁত শিল্পের উন্নয়নের জন্য ত্রিপুরা সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং বলাই গোস্বামী মহোদয় যে এখন চেয়ারম্যান রয়েছেন হস্ত তাঁত শিল্প দপ্তরে, উনি সুদক্ষতার সঙ্গে নতুন নতুন ইনিশিয়েটিভে নিয়ে এই কাজগুলো যাতে কম সময়ের মধ্যে করে আপনাদের লাভার্থী করা যায় এবং আপনারা লাভান্বিত হন, সাধারণ মানুষের রোজগার সৃজন হয় এবং সরকারেরও ট্যাক্স রেভিনিউ কালেকশন হয়, সেই দিশাতে নতুন নতুন পদক্ষেপ উনি দিয়েছেন। আমি আশা করি তার লাভ আপনারা নিশ্চিত পাবেন। ত্রিপুরা হস্ততাঁত উন্নয়ন নিগমের যৌথ ব্যবস্থাপনায় এই যে কুমারঘাটে 14 দিন ব্যাপী আজ থেকে শুরু হচ্ছে। কুমারঘাটে কুমারঘাট ছাড়াও রাজ্যের আরো 5টি অঞ্চলে এই হস্ততাঁত মেলা অনুষ্ঠিত হবে রাজ্যবাসীর উন্নয়নে এবং আগামী উন্নয়ন গুলোকে সামনে রেখে নতুন নতুন ইনিশিয়েটিভকে জনতার কাছে পৌঁছে দেওয়ার জন্য। বন্ধুরা, এই নতুন সরকার আসার পর TIDC এবং ইন্ডাস্ট্রি দপ্তর থেকে সিঙ্গেল উইন্ডো সিস্টেম মানে স্বরোজগারী লোক হওয়ার জন্য আগে আপনাদেরকে বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে হতো, আর স্বরোজগারী হবে এই মানসিকতাটা ত্রিপুরার নওজওয়ানদের মধ্যে কোনোদিন ছিলই না। কারণ ছোট থেকেই মা শিক্ষা দিত, যে বড় হয়ে বাচ্চাকে শিখিয়ে দিত কি হবে, তো ক্লাস 2তে 3তে পড়ে বাবা বলে দিচ্ছে তুমি সরকারি চাকরি করবে, তো বলবে আমি তো সরকারি চাকরি করব, টিচার হব, ক্লার্ক হব, UDC ক্লার্ক হব, বড়বাবু হব, থানেদার হব,
পুলিশের চাকরি করব, টিএসআর এর চাকরি করব। আমিও গ্রাম থেকে আসি, আমাকেও শেখানো হতো। কি বলতো, আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাডমিশন করেছে, গ্রাম থেকে অনেক কষ্টে আমার বাবা ছেলেকে উচ্চশিক্ষিত তৈরি করবে। গরিব ছিলেন, চেষ্টা তো করতেন। তো মা আমাকে ড্রেস পরিয়ে তারপর একটু ছেপটুতা দিতেন, বিন্দি এখানে লাগা নিতেন, আর বলতেন বড় গিয়া তুমি ডাক্তার হইবা। ডাক্তার থোড়ি বানানা, তুমি মুখ্যমন্ত্রী বান গিয়া। কিন্তু আমাকে বলে দিয়েছে মা, ছোট্ট কিশোর ছেলে, তো কোনো রাস্তা দাঁড়িয়ে আছে স্কুলে যাওয়ার জন্য, প্যান্ট শার্ট পরে সুন্দর করে, তো কেউ যদি ভাতিজা কোথায় যাচ্ছ স্কুলে, তো আগে গ্রামের লোকেদের একটা আদত ছিল, আচ্ছা এনুয়াল হাফেলের পরীক্ষা তুমি ইংলিশে কত পেয়েছো? বলে এত কাকা। ওতে কত পেয়েছো? এত। আচ্ছা বড় হয়ে কি হবে? ডাক্তার। মা কয়ে দিছে। ত্রিপুরার কোন মা, আমি আমার সময়কালীনে বাচ্চাকে শেখায়নি তুমি বড় হয়ে ধীরুভাই আম্বেনের মতো শিল্পপতি হবে, তুমি জামশেদজি টাটার মতো শিল্পপতি হবে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে। এখন সেই স্বপ্ন দেখছে। এখন যখন নতুন শিশু জন্মগ্রহণ করছে বা ছেলেরা যারা ছোট ছোট কৈশোরে আছেন, তো তার মা বাবা পাড়া প্রতিবেশী বলে, বিপ্লব দেব তো বলছে ইন্ডাস্ট্রিয়াল লোন নেওয়ার জন্য সাবসিডি আছে প্রধানমন্ত্রী সম্পদা যোজনার মাধ্যমে, ও তাতে কেন্দ্র সরকার থেকে লোন দেওয়া হয়, এবং প্রমাণিত 8 খানা লোন প্রধানমন্ত্রী সম্পদা যোজনা থেকে স্যাংশন ত্রিপুরাতে করানো হয়েছে। তার মধ্যে ধর্মনগরও একটা আছে, প্রায় 13.5 কোটি টাকা রাইস মিলের জন্য স্যাংশন হয়েছে। তার মধ্যে 50% সাবসিডাইজড, মানে 13.5 কোটি টাকা অর্ধেক টাকা দিতেই হবে না ভারত সরকার, তার মধ্যে সাবসিডি দিয়ে আছে। বিলুনিয়াতে হয়েছে, আগরতলাতে হয়েছে, বিশালগড়ে হয়েছে। আগে এগুলো কল্পনা করতেন না। এখন নজওয়ান ছেলে গ্রাজুয়েশন করেছে, এমএ করেছে, এমবিএ করেছে, করার পর বলছেন আমি ইন্ডাস্ট্রি লাগাবো, ইউনিট লাগাবো, পুঁজি লাগাচ্ছে, সাবসিডি পাচ্ছে, রিস্ক নিচ্ছে। নো রিস্ক নো গেইন। জীবনে যে রিস্ক নিতে জানে না সে কোনোদিন सिकंदर बन ही नहीं सकता। मुकद्दर का सिकंदर वही बनता है जिसने जीवन में रिस्क लिया है, और रिस्क जे নেয় এই সওদাগর হয়। রিস্ক নিয়ে আগে যখন ছোট ছোট নৌকায়, আমরা বেহুলা লক্ষিন্দরের কাহিনী শুনেছি, চাম সওদাগরের কাহিনী শুনেছি। চাম সওদাগর রিস্ক নিতেন, তার জন্য নৌকা নিয়ে বেরিয়েতেন, এই তুফানের মধ্যেও বেরিয়ে আসতেন। সাইক্লোনে হয়তো বা 3 নৌকা ডুবে গেছে, 2 নৌকা বেঁচে গেছে। আর সেই চাম সওদাগর ওই সময়কার সবচেয়ে বড় বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন। কারণ কি, উনি জীবনের ঝুঁকি নিতে জানতেন। উনি জানতেন সাইক্লোন হবে, তার জাহাজও ডুবতে পারে, কিন্তু উনি জীবনের ঝুঁকি নিয়ে সেই জাহাজ দিয়ে, সেই নৌকা দিয়ে পাড়ি দিতেন বিজনেস করার জন্য। তার জন্যই চাম সওদাগর সবচেয়ে বড় বিজনেসম্যান ছিলেন। ত্রিপুরাতে মানসিকতা ছিল না, এই মানসিকতার অবলম্বন করে দিয়েছিল। প্রত্যেক মা বাবা যখন ছোট থেকে বলছে আমার ছেলে জীবনে একবার ক্লার্ক হবে, একটা সরকারি চাকরি করবে, তখন তার সীমাবদ্ধতা তার মধ্যে হয়ে যায়। 10টায় যাবে, 5টায় চলে আসবে। তার বেশি কাজ করলে আবার বলবে যে তাকে শোষণ করা হচ্ছে। আরে শোষণ কাহা করতে হচ্ছে? যে যত বেশি কাজ করবে, যত বেশি কর্মক্ষমতা হবে, যত বেশি শারীরিক পরিশ্রম করবে, যত বেশি মানসিক পরিশ্রম করবে, সে তত বেশি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবে। সে রবীন্দ্রনাথ টেগোর হোক, স্বামী বিবেকানন্দ হোক, বাল গঙ্গাধর তিলক হোক, সর্দার বল্লভভাই প্যাটেল হোক, আর গান্ধীজি হোক, তাদের জীবনে তুলে দেখবেন যে সারা দিন কাজ করছেন যতক্ষণ পর্যন্ত না তার মানসিক ক্লান্তি না আসে। আর নরেন্দ্র ভাই মোদীও তার মধ্যে একজন ব্যক্তি, যতক্ষণ পর্যন্ত মানসিক ক্লান্তি না আসে ততক্ষণ পর্যন্ত কাজ করে যান। সকালে যখন মর্নিং ওয়াক করেন 4:30 5টার সময়, তখনও কোনো অফিসারকে বা কোনো কার্যকর্তাকে ডেকে নিন, কারণ উনি মর্নিং ওয়াকের সময় 20 মিনিট বা 30 মিনিট ওয়াক করবেন। তার মধ্যেও সময় অ্যাপয়েন্টমেন্ট দেয়া থাকে
যে ও 10 মিনিট আমার সঙ্গে হাঁটবে, এ 5 মিনিট আমার সঙ্গে হাঁটবে, আর হাঁটার সময় ওকে জিজ্ঞাসা করে নেয় তোমার কি যোজনা, কিভাবে করবে, কিভাবে ইমপ্লিমেন্ট করবে, মানে এই এক মিনিট কাজে লাগাচ্ছে। আর আমরা হলে আরে আমি হাঁটতে যেতেছি, ডিস্টার্ব করে না, ফোনটা রেখে দাও, টেলিফোনটা মোবাইলটা রেখে যায়, আমি হাঁটার সময় যাতে কেউ আমাকে ডিস্টার্ব না করে। কোন ব্যক্তি যদি আমার সঙ্গে হাঁটার সময় কথা বলতে চায় তখন তার দিকে তাকাই না, আমরা নিজের কাজ করে যাচ্ছি, আমি হাঁটার কাজ করছি। হাঁটা কোনো কাজ নয়, সেটা এক সিস্টেম রয়েছে। তার সঙ্গে যদি আমার কোনো বন্ধু বান্ধব থাকে আর তার কথা যদি শুনি তাতে আমার লোকসান হবে না, শুনছি তো আমার কান শুনবে আর পা হাঁটছে। তার জন্য এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা ভারতবর্ষের মধ্যে আবার যদি সুন্দরভাবে লাগু করেছে নরেন্দ্র ভাই মোদী, দেশের প্রিয় প্রধানমন্ত্রী করেছে। আর ওনার এই মার্গদর্শনে ত্রিপুরাতে এই নতুন সরকার আসার পর সেই স্বনির্ভর মানসিকতা তৈরি করা ত্রিপুরা সরকার সেই দিশাতে সক্ষম হয়েছে। তার প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে প্রমাণিত হচ্ছে সক্ষম হয়েছে। সিঙ্গল উইন্ডো সিস্টেম কেন লাগু করা হয়েছে? क्या सिंगल উইন্ডো সিস্টেম কি? সিঙ্গেল উইন্ডো সিস্টেম কি? সিঙ্গেল উইন্ডো সিস্টেম হচ্ছে আপনি যদি কোনো কারবার করতে চান, আপনি যদি কোনো ইন্ডাস্ট্রি লাগাতে চান, আপনি যদি স্বনির্ভর কোনো প্রকল্প করতে চান, তো আগে জলের জন্য পারমিশন, ইলেকট্রিকের জন্য পারমিশন, তারপরে মিউনিসিপ্যালের পারমিশন, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পারমিশন, তারপরে বিদ্যুতের পারমিশন, তারপরে জলের পাইপের জন্য জমির পারমিশন, ফায়ার সার্ভিস থেকে পারমিশন, তারপর বিধায়কের কাছ থেকে পারমিশন, নিগমের কাছ থেকে পারমিশন, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে পারমিশন, সিএম এর কাছ থেকে পারমিশন, তারপরে লাস্টে সবচেয়ে বড় পারমিশনটা মেলার মাঠের পারমিশন। এই পারমিশন ছাড়া ত্রিপুরাতে হতো না। এগুলো সত্য ত্রিপুরার ইতিহাসে। আর তার কারণে কোন ছেলে ভাবতো আরে কাই তার মধ্যে মরবে, এর থেকে ভালো পার্টির পেছনে ঘুরো, 5 বছর 10 বছর পার্টি করবো, চাকরি পাবো, নিজের জীবন কেটে যাবে, 10,000 15,000 টাকা চাকরি পাবো, নিজের জীবনটা চলবে, বাস চলে যাবে। কিন্তু এখন কারোর কাছে যেতে হবে না, সিঙ্গল উইন্ডো সিস্টেমে। সেখানে টিআইডিসি দপ্তরে আগরতলা জিঞ্জির হোটেলের পাশে একটা অফিস রয়েছে, তার মধ্যে স্বাগত করে একটা কাউন্টার খুলে দেওয়া হয়েছে। যে ব্যক্তি কোনো ইন্ডাস্ট্রি লাগাতে চায় তো সেখানে একটা সামান্য পার্সেন্টেজ দিয়ে সরকারিভাবে অথরাইজড রয়েছে সেই ব্যক্তি, আপনার সেই যে 2-3 জন বসে আছে, আপনি যদি বলবেন যে আমি এই প্রজেক্ট করতে চাই, আমাকে একটা প্রজেক্ট বানিয়ে দিন, এরা প্রজেক্ট সুন্দর করে বানিয়ে দেবে। ব্যাংক থেকে লোন কিভাবে পেতে হয়, ব্যাংকের সঙ্গে আপনাকে কিভাবে সম্পর্ক করিয়ে দিতে হয়, সেই কাউন্টার থেকে আপনাকে করিয়ে দেবে। এবং কোন লোন দিয়ে এবং কোন প্রজেক্টকে সাকসেস ভাবে করা যেতে পারে, ত্রিপুরা সরকার কোন লোনের প্রতি দায়বদ্ধতা রয়েছে বা কোনটার বিজনেস হবে আগামী দিনে, সেটাও আপনাকে বলে দেবে। আর আপনি অ্যাপ্লাই করার পর উইদিন 30 days 30 দিনের মধ্যে কাউকে কমিশন দিতে হবে না, কারোর কাছে প্যারবি করতে হবে না, অনলাইনে বুক করে নিন, অনলাইনে ফর্ম ফিল আপ করে নিন, আর উইদিন 30 days আপনাকে টিআইডিসি সেই সিঙ্গেল উইন্ডো সিস্টেমের দরজা থেকে আপনি পারমিশন আপনার হাতে চলে আসবে। আর যদি এই পারমিশনগুলি আলাদা আলাদা দপ্তরে যায়, কোন অফিসার সেই দপ্তর থেকে সেই কাগজ সময় মতো পাঠায়নি, ফাইল আটকে রেখেছে, তো 30 দিনের পর সেই অফিসারের উপরে জরিমানা শুরু হয়ে যাবে। কারণ প্রতিদিনের জরিমানার একটা রাশি ধার্য করা হচ্ছে, প্রতিদিনের পয়সা দিতে হবে, তার স্যালারি থেকে কেটে নেওয়া হবে। যদি সেই কোম্পানি বা সেই শিল্পোদ্যোগী ব্যক্তির সেই অ্যাপ্লিকেশনে কোনো জায়গাতে কমি রয়েছে, তো আপনার কাছে গিয়েছে, তো আপনি ফটাফট লিখে পাঠিয়ে দিন দপ্তরে যে ওনার এই কাগজটা লাগবে। আপনি ফাইল নিয়ে 5 দিন বসে থাকবেন যে ওনার দর্শন করার জন্য, আর দর্শন করার পর বলবেন 5টার পর আমার সঙ্গে দেখা করো। এই নীতি আর এই সরকারের সঙ্গে নেই। না পার্টি অফিসে যেতে হবে, না আপনার 5টার পরে দেখা করতে হবে, কারোর সঙ্গে চা খাওয়ার দরকার নাই, কারোর বাড়িতেও যাওয়ার দরকার নাই। আপনি যাবেন কাউন্টারে, সেখানে আপনি ফর্ম ফিল আপ করুন, ফি জমা করুন, আর আপনার পারমিশন নিয়ে আপনি আপনার ইন্ডাস্ট্রি স্বরোজগারের ব্যবস্থা এই সরকার করে দিয়েছে। এবার আমি যে বললাম তার রেজাল্ট কি, বলে স্যার আপনি তো বললেন, তাতে কি লাভ হয়েছে? তাতে লাভ এমনটা হয়েছে 2017-18 পর্যন্ত
মানে যতদিন মানে যেখান থেকে ইন্ডাস্ট্রি ত্রিপুরাতে হতে হবে 1 ইউনিট শুরু হয়েছিল, সেটাকে গুনে নিয়ে 2017-18 পর্যন্ত মানে পুরনো সরকার থাকা পর্যন্ত 5493টি ইউনিট বসেছে ছোট ছোট ইন্ডাস্ট্রি। কত? 5493টি। কত বছরে? যেদিন থেকে ইন্ডাস্ট্রির কল্পনা করা হয়েছে সেখান থেকে শুরু হয়ে 2017-18 পর্যন্ত আমাদের নতুন সরকার আসার পর মাত্র 1 বছরে 18-19-এ 2649টি নতুন ইউনিট লাগানো হয়েছে। সেটা প্রমাণিত করছে যে মানুষ স্বরোজগারী হতে চাইছে। 1 বছরে 2649টি, আর এই পর্যন্ত 8142টি ইউনিট লেগেছে। তা প্রমাণিত করে ত্রিপুরার নওজওয়ান এখন রিস্ক নিতে শিখেছে, চাম সৌদাগার হতে শিখেছে। এখন আর সাইক্লোনে ভয় পায় না, এখন আর ভূমিকম্পে ভয় পায় না, পুঁজি হারানোর ভয় পায় না। আর যখন সে ভয় পাবে না, সাকসেস নিশ্চিত আসে। এটাই দুনিয়া প্রমাণিত করেছে। আর ত্রিপুরার নওজওয়ানরাও সেই দিশাতে কাজ করছে। বন্ধুরা, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন ইনস্টিটিউট ইনসেন্টিভ স্কিম 2017 তাকেও অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। আগে আইনগুলো ছিল কি, এই আইনগুলো বানানো হয়েছিল, কিছু কিছু আইন তৈরি করা হয়েছিল, কিন্তু সবগুলোর মধ্যে আপনি গিয়ে প্রথম লাইনে ভালো লাগবে, তৃতীয় লাইনে আপনি আটকে যাবেন। আপনার মানে প্রাইভেট টিউশন লাগবে। প্রাইভেট টিউশনকে নেতার বাড়িতে যেতে হবে, লাল বাড়িতে যেতে হবে। এবার এগুলোকে যাতে সহজ এবং সরলতম করে দেওয়া হয়েছে, যাতে কারোর কাছে না যেতে হয়, তার জন্য অ্যামেন্ডমেন্ট করে কম ফরম্যাটে সেই ব্যবস্থাগুলো রাজ্য সরকার করেছে। উদ্যোগ পোর্টালের অধীনে 255টি উদ্যোগের নামে নতুন নথিভুক্ত করা হয়েছে। ত্রিপুরেশ্বরী টি ব্র্যান্ড, আগেও ত্রিপুরাতে টি কর্পোরেশন ছিল। ত্রিপুরাতে 54টি চা বাগান আছে। কুমারঘাটে আছে, তার পার্শ্ববর্তী কৈলাসহরে আছে, কমলপুর আছে। এই অঞ্চলে বড় মাত্রায় চা বাগান রয়েছে। টোটাল 54টি চা বাগান, তার মধ্যে 3টি রাজ্য সরকারের রয়েছে। তো তার মধ্যে চা বাগানগুলো কবে থেকে ত্রিপুরাতে আসে এখানে কেউ বলতে পারবে না, অনেক আগে থেকে। কিন্তু ত্রিপুরার চায়ের কোনো লোগো ছিল না। আপনি বিক্রি করতে যাবেন, তার কোনো নাম নেই। আপনার কোনো সন্তান হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, তো তার নাম তো রাখেন। আটকুলিয়ার দিন নাম রাখতে হয়, আবার নাম রাখার সঙ্গে আবার প্রবত আছে, বাড়ি করে মনে আবার ঢিল টুল মারতে হয়, তাই না? আটকুলিয়াতে নাম রাখলে ঢিল টুল মারে, তারপর নাম রাখে। আর সময় বুঝে কি নাম রাখা হয়, কোন সিচুয়েশন তার জন্ম হয়েছে, সে কেমন চায়, তার ছেলে কেমন হতে হবে, তার মেয়ে কেমন হতে হবে, সে নামের সঙ্গে বোঝা যায়। যেমন আমার নাম রেখে দিয়েছে বিপ্লব। কেন? কি 1971-এ যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার, ওই সময় জন্ম হয়েছে। তার জন্য ওই সময় যারাই জন্মগ্রহণ করে সব বিপ্লব নাম রেখে দিত। ওই সময় একটা দিয়েছিল। আর বিপ্লব নাম কমিউনিস্টের জন্য অভিশাপ হয়ে গেছে। সারা জীবন যাবৎ বিপ্লব করেছে, বিপ্লব আনবে, বিপ্লব দীর্ঘজীবী হোক, বিপ্লব এসে মুখ্যমন্ত্রী হয়ে গেছে। তো রেগুলেশন যদি বিপ্লবের মধ্যে হয়, তো বিপ্লব দেবের মধ্যে ছিল, হয়েছে। কমিউনিস্টরা আন্দোলন করেছে, তার ফল আমি, এরা তো সব আন্দোলনের ফল, ওনাদের আন্দোলনের ফল হয়তো বা ত্রিপুরাবাসী আমাকে বসিয়ে দিয়েছে। যখন রেগুলেশন আমার জীবনের মধ্যে রয়েছে, আমার স্বভাবের মধ্যে রয়েছে, তো ত্রিপুরাতে তো রেগুলেশন আসতে হবে। এগুলি প্রমাণ করে যে নতুন কিছু হচ্ছে, নতুন কিছু চিন্তা করছে, সেটা হচ্ছে ডিফারেন্সেস। ত্রিপুরেশ্বরী চা বিক্রি করবো, তার নাম নেই। নাম কি? আসাম টি করে বিক্রি করতে হবে, ওয়েস্ট বেঙ্গল টি করে বিক্রি করতে হবে। এতটা বছর হলো, 54টা চার বাগান, আমার চায়ের নাম ব্র্যান্ডিং করতে পারলাম না, একটা লোগো তৈরি করতে পারলাম না। সেটাও এই সরকার আসার পর লোগো তৈরি করতে হয়েছে। এই হচ্ছে ত্রিপুরার চায়ের লোগো। মানে ত্রিপুরার চায়ের পরিচিতি এই সরকার দিয়েছে। 54টা বাগান, 1.5 লাখ লোক রোজগার করে তার মধ্যে কাজ করে। আর সেই 1.5 লাখ লোকের রোজগারের যে ব্যবস্থা, তার কোনো নামকরণ নেই, তার কোনো লোগো নেই। এটাও এই সরকারকে করতে হয়েছে। আর তার পরিণাম মার্কেটিং করেছি। তার জন্য বারবার আমরা বলেছি
আর তার পরিণাম কলকাতার বাজারে যখন এই সরকার এসেছিল আমি দেখেছি 135 টাকা করে পার কিলো বিক্রি হতো সরকারি চা কলকাতার বাজারে অকশনে, আর এখন 225 টাকা করে সরকারি চা বিক্রি হয়। আর এই ত্রিপুরা টি কর্পোরেশন প্রবাদ আছে ত্রিপুরা রাজ্যের মধ্যে, কারণ পুরনো সরকার যতগুলো পিউসি আছে সবগুলোকে লসে নিয়ে গেছিলেন, কিন্তু লসে নিয়ে যাওয়ার কারণ কর্মক্ষমতা নেই, পার্টি করো দলবাজি করো, সেই কারণে লসে চলে যেত। আর ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন আমাদের সরকার আসার পর প্রফিটে চলে এসেছে, প্রফিটে। আগে বলতো আমাকে স্যার বন্ধ করে দিন, এগুলো দরকার নেই, সরকার ব্যবসা করবে, সরকার বিক্রি করবে, তাহলে তো লসে চলে যাবে। কিন্তু এই সরকার প্রমাণিত করেছে সরকারও ব্যবসা করলে, যদি ব্যবসা জানে সরকার, তো প্রফিটে আসতে পারে। টি ডেভেলপমেন্ট কর্পোরেশন করে দেখিয়েছে 130-35 টাকা চায়ের কিলো ওয়েস্ট বেঙ্গলে 225 টাকা করে বিক্রি করেছে, ডাবল করে দিয়েছে। এটার নাম হচ্ছে ডেভেলপমেন্ট মুখী সরকার, নরেন্দ্র রায় মোদী বিচারধারা সরকার। তখন গিয়ে যখন মুখ্যমন্ত্রী বলবে চলো তুমি চায়ের ব্যবসা করো, তখন কোন নজওয়ান বলবে হ্যাঁ ঠিকই তো 225 টাকা করে বিক্রি করেছে 130 টাকা, আমিও সেটা করি না, আমিও ছোট গ্রোয়ার হই না, আমারও তো লাভ হবে। আমি ভাষণ দেব শিক্ষা জাতির মেরুদণ্ড, চাই ত্রিপুরার জীবনের অঙ্গ, আর তার কোন ব্যবস্থা করব না, তখন মানুষ আর সেটাকে বিশ্বাস করে না, মানুষ আর সেগুলোকে বিশ্বাস করে না। আজকে প্রমাণের সঙ্গে প্রমাণিতার সঙ্গে বলছি যে স্বরোজগার হচ্ছে এবং স্বরোজগারের লাভ হচ্ছে, আর তার প্রমাণ ত্রিপুরা টি 225 টাকা করে বিক্রি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ত্রিপুরার নজওয়ানদেরকে বিভিন্ন ট্রেনিং দেওয়ার জন্য একটা বুর্জনগরে টুল রুম ট্রেনিং সেন্টার টিআরটিসি স্থাপন করা হয়েছে। টিআরটিসি মানে ও রোড ট্রান্সপোর্ট নয়, টুল সেন্টার তৈরি করা হয়েছে, তার মধ্যে ট্রেনিং দেওয়ার জন্য। কাঞ্চনপুরে আর গন্ডাছড়াতে তো আইটিআই তৈরি করা হয়েছে এই সরকার আসার পর। প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, এগুলো স্বরোজগারী তৈরি করে। 18-19 সালে 1177টি প্রকল্পে 70 কোটি 43 লক্ষ টাকা বন্টন করা হয়েছে। 2018-19 1177টি প্রকল্পে 70 কোটি 43 লক্ষ টাকা বন্টন করা হয়েছে। 2019-20 সালে পিএমইজিপিতে লক্ষ্যমাত্রা ছিল 1500, জুলাই 2019 পর্যন্ত মোট 1729টি কেস স্পন্সর করা হয়েছে। তার মধ্যে 13টি কেসে 81,45,000 টাকা অনুমোদন দেওয়া হয়ে গেছে। স্বাবলম্বন স্বরোজগারের বিষয় বলছিলাম। 2018-19 সালে 2496টি প্রকল্প অনুমোদিত হয়েছে, তার মধ্যে 1640টি কেসে এখন পর্যন্ত 4615.10 লক্ষ টাকা বিলি করা হয়েছে। মার্চ 2018 থেকে জুলাই 2019 পর্যন্ত 3170টি প্রকল্পে 92 কোটি 28 লক্ষ টাকা বিলি করা হয়েছে, প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। রাজ্যের চা, হোটেল শিল্প, পর্যটন শিল্প, গ্যাস, কৃষি, বাস এই উদ্যোগগুলিকে থ্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করে স্পেশালি রাজ্য সরকার ড্রাইভ দিয়েছে। কারণ কি, রাজ্যে এগুলোর মধ্যে বিজনেস আসতে পারে, রোজগার পাবে, সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। বৈদেশিক বাণিজ্য, এখন যে কোনো ব্যবসা করি, আমার কাছে টাকা কতটা এসছে সেটাও তো আমাকে প্রমাণ দিতে হবে। আমার ছেলেরা কেন যাবে বিজনেসে, কেন জব ক্রিয়েটরে যাবে, তাকে আমি প্রমাণ দিতে বললে হবে না। যেমন বৈদেশিক বাণিজ্য 2017-18 সালে বৈদেশিক বাণিজ্য ছিল 390 কোটি 68 লক্ষ টাকা। 2018-19 সালে তা বেড়ে হয়েছে 537 কোটি টাকা। তার মানে
রাজ্য সরকার স্বরোজগারি করে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে, সিঙ্গল উইন্ডো করে তাতে লাভান্বিত হয়েছে এবং স্বরোজগার তৈরি হয়েছে। আর তা প্রমাণিত করে যে 390 কোটি টাকার জায়গায় এসে দাঁড়িয়েছে 573 কোটি টাকা। ত্রিপুরা থেকে রপ্তানি মূল্য 2017-18 সালে 6 কোটি 46 লক্ষ টাকা। কত? 6 কোটি 46 লক্ষ টাকা রপ্তানি। আর 2018-19 সালে রপ্তানি হয়েছে 14 কোটি 66 লক্ষ টাকা। কোথা থেকে? 6 কোটি 6.5 কোটি টাকা থেকে বেড়ে ডাবল নয়, 3 গুণা হয়ে গেছে, 14 কোটি 66 লক্ষ টাকা। এগুলো প্রমাণ করে যে সরকার সঠিক দিশাতে চলছে, স্বনির্ভর ত্রিপুরা তৈরি করতে চলছে এবং নতুন ত্রিপুরার যে বিষয়ে ভগবান দাস মহোদয় বলছিলেন সেই দিশাতে কাজ করছে। আর আপনি আপনার প্রজেক্ট তৈরি করার পর, আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে কিছু তৈরি করার পর বিক্রি করার জন্য জ্যাম মানে গভর্নমেন্ট ই মার্কেট সেটাও রেজিস্ট্রেশন করে দেওয়া হয়েছে, যাতে আপনি মাল তৈরি করেছেন এখানে কোথায়? কুমারঘাটে, কৈলাসহরে, সাবরুমে, বিরুনিয়াতে, আগে তাকে বহন করে কাউর মাধ্যমে ওই সেন্টারে নিয়ে যেতে হতো। এখন জ্যামের মাধ্যমে আপনি এখান থেকে ডাইরেক্ট চেন্নাইতে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে, দুনিয়ার যে কোনো প্রান্তে রেজিস্ট্রেশন হয়ে গেছে, তো আপনার জিনিস আপনি বিক্রি করতে পারেন। তারও রেজিস্ট্রেশন এই সরকার অনেক আগেই সেটা 22 জুনে অনুষ্ঠিত করে রাজ্যবাসীর কাছে সমর্পণ করে দিয়েছেন। বন্ধুরা, এই এলাকা উন্নয়ন, কারণ আমি যখন আসি তখন এটাও বলবে, কারণ আমার পুরনো বন্ধুরা মনরেগার কাজটা ভালো বুঝেন, আমি কম বুঝি তেমন নয়, ওনাদের চেয়ে বেশি বুঝি না কম বুঝি সেটা তো মানুষ প্রমাণিত করবে। কিন্তু এই সরকার আসার পর 4 কোটি ম্যান্ডেটস আমরা স্যাংশন করেছি, যেটা ত্রিপুরার ইতিহাসে রেকর্ড রয়েছে। আর যে অ্যাসপিরেশন ডিস্ট্রিক্ট, ধলাই ডিস্ট্রিক্ট, সেটা ওনাদের সময় যখন 20 ম্যান্ডেটস হতো, আমাদের সময় এখন গিয়ে দাঁড়িয়েছে 71 ম্যান্ডেট, 71 ম্যান্ডেট ধলাই ডিস্ট্রিক্ট, যেটা অ্যাসপিরেশন ডিস্ট্রিক্ট, যার মধ্যে জনজাতি বহুল রয়েছে। এখানে কুমারঘাটে 2 কোটি 80 লক্ষ টাকা ব্যয়ে নাটিংচড়া দক্ষিণ অনুকোটি থেকে 10 শয্যা বিশিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এই সরকার কাজ করছে স্বাস্থ্য সেবার জন্য। 16 কোটি 85 লক্ষ টাকা ব্যয়ে কুমারঘাটে 50 শয্যা বিশিষ্ট মহকুমা হাসপাতাল নির্মাণের কাজ চলছে। 5 কোটি 92 লক্ষ টাকা ব্যয়ে কুমারঘাট টাউন হল নির্মাণের কাজ চলছে। 76 লক্ষ টাকা ব্যয়ে দাসপাড়া কৃষ্ণটিলাতে আরসিসি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। 5 কোটি 50 লক্ষ টাকা ব্যয়ে মাছমারা থেকে কৃষ্ণটিলা রাস্তা নির্মাণ কাজ চলছে। কুমারঘাট থেকে কৈলাসহরের রাস্তা ন্যাশনাল হাইওয়ে নির্মাণ কাজ চলছে। তার মধ্যে এই পর্যন্ত এই ন্যাশনাল হাইওয়ের মধ্যে আর কিছু নতুন ন্যাশনাল হাইওয়ে প্রায় 1200 কোটি টাকা টেন্ডার, 6টি টেন্ডার এই পর্যন্ত হয়ে গেছে। আর আগে 3 বছরে 1200 কোটি টাকা কাজ হতো, এখন 1 বছরে 1200 কোটি টাকা টেন্ডার হয়েছে। আর 3 বছরের জন্য প্রায় 8600 কোটি টাকা এই সরকার স্যাংশন করতে সমর্থ হয়েছে। আর এই 8600 কোটি টাকা যখন এখানে ন্যাশনাল হাইওয়েতে কাজ হবে, তার লাভ ত্রিপুরাবাসী পাবে। কেউ কাজ করবে, কেউ তার থেকে অর্থ উপার্জন করবে, মানে ত্রিপুরাতেই জিডিপি রেট বাড়বে। কুমারঘাটে নতুন বিদ্যালয় পরিদর্শকের দপ্তর ভবন চালু করা হয়েছে। কুমারঘাটে নতুন কৃষি তত্ত্বাবধায়ক অফিস নির্মাণ কাজ চলছে। 1 কোটি 50 লক্ষ টাকা ব্যয়ে কুমারঘাট শেল্টার হাউসের নির্মাণ কাজ চলছে। দূরপাল্লার যাত্রীবাহী রেলগাড়ি কুমারঘাট রেল স্টেশনে অনেক দিনের, আমি যখনই আসতাম বিধায়ক মহোদয় সেই বিষয়ে বহুবার আমাকে লেটার লিখেছেন, কিন্তু কুমারঘাটবাসীর সেই স্বপ্ন সফল হয়েছে। কারণ কি, ধর্মনগর থেকে কুমারঘাটের ডিস্টেন্স বেশি নয়, সেই কারণে স্টপেজ দেওয়া হতো না দূরপাল্লাগামী ট্রেনের মধ্যে। এখন কোথায় কোথায় কাঞ্চনজঙ্ঘা ও হাবিবগঞ্জের ট্রেনের মধ্যে, দূরপাল্লা ট্রেনের মধ্যেও কুমারঘাটে স্টপেজ দিয়ে দেওয়া হয়েছে। এটাও এই সরকারি কাজ করেছে। কুমারঘাট পৌর পরিষদ এলাকায় 2019-20 অর্থবর্ষে মোট 18টি সিসি রাস্তা এবং 14টি ড্রেন নির্মাণ হয়েছে এবং 11টি সিসি রাস্তা এবং 5টি ড্রেন নির্মাণের কাজ এখনো
সেই দিশাতে চলছে। আয়ুষ্মান ভারত যোজনা, যেটা না বললে না হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় যোজনা। প্রতি ব্যক্তি 5 লাখ টাকা করে ইন্স্যুরেন্স পেতে হবে, আর সেই দিশাতে নরেন্দ্র মোদী সরকার কাজ করছে। ত্রিপুরাতে 20.5 লাখ লোক ই কার্ড পাবে, আর যারা রাজনৈতিক কারে বঞ্চনা হয়েছিল ত্রিপুরা সরকার তার জন্য 3,56,000 আয়ুষ্মান ত্রিপুরা ঘোষণা করেছে। তাতে 10 কোটি টাকা ত্রিপুরা সরকারের খরচা হবে। 5 লাখ টাকার ইন্স্যুরেন্স, 90টি হসপিটালকে তার মধ্যে রেজিস্ট্রেশন করা হয়েছে। আগে চিকিৎসার জন্য মা বাবাকে, আমার পরিবারকে ব্যাংকে টাকা রাখতে হতো। যদি অসুস্থ হই তাহলে আমার চিকিৎসার জন্য, আমি বুড়া হয়ে গেছি, আমার পত্নী বয়স হয়ে গেছে, হঠাৎ যদি হার্ট অ্যাটাক হয়, হঠাৎ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে 20,000 টাকা ব্যাংকে রাখো, কে দেবে বিপদের সময়? আপনাকে ব্যাংকে টাকা রাখতে হবে না। এখন নরেন্দ্র ভাই মোদী আপনার জন্য প্রতি বছর 5 লাখ টাকা রেখে দিয়েছে। সেই টাকা ব্যাংকে না রেখে আপনি নিজের কোনো ছেলে মেয়ের উন্নয়নের জন্য কোনো কাজ করতে পারেন, ব্যবসার জন্য পুঁজি দিতে পারেন। কারণ আপনার চিকিৎসার জন্য নরেন্দ্র ভাই মোদী 5 লাখ টাকার ব্যবস্থা করে দিয়েছে। তাতে ত্রিপুরা 70% লোক তার মধ্যে কভার আপ হয়ে যাবে। এই পর্যন্ত 17 কোটি টাকা মানুষ লাভান্বিত হয়েছে। 46,000-এর কাছাকাছি লোক, ত্রিপুরার মানুষ এই ই কার্ডের সফলতা পেয়েছে। আর আগামী দিনগুলিতেও আমি আশা করি সারা ত্রিপুরা রাজ্য ব্যাপী সমস্ত ত্রিপুরাবাসী তার লাভ উঠাবে। এবং আয়ুষ্মানে কুমারঘাটও বড় মাত্রায় আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা করা হয়েছে। और 31.68%। আমি বিশেষ করে বিধায়ককে বলবো হেলথ ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে যাতে বাকি সব জায়গাতে 50% উপরে চলে গেছে, যাতে আয়ুষ্মান ভারতের কার্ডের সংখ্যা এখানেও বাড়ে, সেই বিষয়ে কাজ করা এবং বলা। আমিও বলে দেবো ডিএমকে। তো কারণ 31.68% এখানে আয়ুষ্মান কার্ড হয়েছে, কিন্তু সেটা কমসে কম 50-60% হওয়া উচিত। কারণ মার্চের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। এনএচএম কে বলে দেওয়া হয়েছে মার্চের মধ্যে পুরো 20.5 লাখ কার্ড করে দিতে হবে, কেউ যাতে বাদ না থাকে। রাজ্য সরকার সেই দিশাতে কাজ করছে। আর সঙ্গে সঙ্গে মনরেগার বিষয়ে টোটাল ম্যান্ডেট 2012-2020 পর্যন্ত 9,38,810 ম্যান্ডেট এখানে দেওয়া হয়েছে এই ব্লকে। এবং পার্সেন্টেজ যেটা রয়েছে 54.50 ডেজ। কোন সরকার থাকতে কোনদিনে 54.50 ডেজ এখানে হয়নি। তাই বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, প্রধানমন্ত্রী সড়ক যোজনা হোক, প্রধানমন্ত্রী শৌচালয় যোজনা হোক, এগুলি আপনি আপনাদের কাছে চলে আসবে। এই সরকার সিদ্ধান্ত করেছে যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো অটল জলধারা মিশনের মাধ্যমে এখানে কানেকশন দেওয়া হচ্ছে। 2022-এর মধ্যে প্রত্যেক মায়ের বাড়িতে নিজের রান্নাঘরের মধ্যে পাইপ লাইনের মাধ্যমে বিনা পয়সায় আপনার কাছে প্রধানমন্ত্রী বাজপেয়ীর নামে যে যোজনা অটল জলধারা মিশনের মাধ্যমে আপনার ঘরে জল পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন জল জীবন মিশনের মাধ্যমে 2024-এর মধ্যে সমস্ত ভারতবর্ষের প্রত্যেক ঘরে নলের মাধ্যমে পানি জল পৌঁছে দেবেন। ত্রিপুরা সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছে যে 2022-এর মধ্যে, মানে 2 বছর আগে, ত্রিপুরাতে প্রত্যেক বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা এই সরকার করছে। আর আমার কুমারঘাটবাসী, অনেক সময় আপনাদেরকে বিভ্রান্ত করা হয় যে বিপ্লব দেব এটা বলেছিল, ওটা বলেছিল। বিপ্লব দেব যেটা বলেছিল সব কাজ সেই দিশাতে কাজ করছে। বিভ্রান্তিকরণ বা বিভ্রান্তি করা এই সরকারের লক্ষ্য নয়। এই সরকার 7 পে স্কেল দিয়েছে, অ্যালাউন্স দেয়নি, সেটাই সরকার জানে। এই সরকার 2,000 টাকা করে ভাতা দিব বলেছিল, 1,000 টাকা করে দিয়েছে। 120 কোটি টাকা প্রতি মাসে অতিরিক্ত খরচা হয়। আর যখন বলেছে এই সরকারই 2,000 টাকা করে দেবে, 15 ফাইন্যান্স কমিশন আসতে দিন, আপনি সরকার সেই দিশাতে কাজ করবে। আর ডিএর বিষয়ে আমি কালকেও বলেছি, ডিএ দিলে এই সরকারই দিতে পারবে, মোদি ছাড়া ডিএ দেওয়ার ব্যবস্থা নেই। মোদি আছে বলেই 7 পে স্কেল দিতে পেরেছি। কারণ কি, প্রায় 2400-2450 কোটি টাকা এক্সট্রা দিয়েছে। সেটা যদি না দিত কোনদিনই 7 পে স্কেল দেওয়া সম্ভব ছিল না। শুধু এই নয়, বহুদিনের
যারা হোমগার্ডে রয়েছেন তাদের আন্দোলন ছিল, কিন্তু আমার সরকার আর প্রসাদ করে আন্দোলন করতে হয়নি, ৬,০০০ টাকা করে পেতেন বিনা আন্দোলনে। একদিন ওনারা দেখেন যে সরকার ডিক্লেয়ার করে দিয়েছে যে এদের বেতন কত, ১৮,০০০ টাকা করে দিয়েছে। কেউ আন্দোলন করেনি, কেউ আন্দোলন করতে হয়নি। এখন আমাকে দেখলে সর্বশিক্ষার হোক, 10,323 হোক, और जरा कंटिन्यूअस चाकरी हो और आउटसोर्सिंग हो, যে কেউ দেখলে স্যার আমার চাকরি একটু পার্মানেন্ট করে দেন, স্যার আমার পেনশনের ব্যবস্থা করে দেন। অধিকার আছে, আমাকে বলবো না কাকে বলবো, আমাকে ঘরের মুখিয়া বানিয়েছে তো আমাকে বলবো, আমি একটু শুনলে সে মনে শান্তি পায়, বাড়ি থেকে শান্তিতে শুতে পারে। মুখ্যমন্ত্রীর কানে তো দিয়ে দিয়েছি যে আমার চাকরিটা পার্মানেন্ট করে দিন, আমার পয়সার ব্যবস্থা করে দিন, আমার রোজগার ব্যবস্থা করে দিন। এই সরকার সেই দিশাতে কাজ করছে, এই সরকারই সব কাজ করবে। আর এই সরকার কাজ করার সময় সবাইকে খুশি করতে পারে না, কিন্তু রাজ ধর্ম নিবিয়ে এই সরকার কাজ করে। এই সরকার বলে না যারা কমিউনিস্ট করে বা বিরোধী পার্টি করে তাদেরকে উজ্জ্বলা যোজনা দেওয়ার দরকার নেই। এই সরকার বলে 100% উজ্জ্বলা যোজনা দিতে হবে। 91% পর্যন্ত ত্রিপুরাতে হয়ে গেছে। এই সরকার বলে আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে সবাইকে করে দিতে হবে, যাদেরকে রাজনৈতিক কারণে বাদ দেওয়া হয়েছিল। 86,000 ফ্যামিলি 3,56,000 আইডি কার্ড এই সরকার তৈরি করে দেবে। বাদ যাওয়া লোকেদেরকেও এই সরকার, ত্রিপুরা সরকারের পয়সা দিয়ে ব্যবস্থা করছে। এই সরকার কাউকে বাদ দিতে চায় না, কারণ রাজধর্মে কাউকে বাদ দেওয়ার অধিকার মুখ্যমন্ত্রী নেই। সরকার সেই দিশাতে কাজ করছে, কারণ বাদ দেওয়া আর বাদ করা সেই 25 বছর যাবত মানুষ এগুলো দেখেছে, ভুক্তভোগী হয়েছে। এখন মানুষ চায় সবকা সাথ সবকা বিকাশ, সবার সঙ্গে সবার বিশ্বাস রেখে কাজ করতে চাইছে। এই সরকারও সেই দিশাতে কাজ করছে। আমার পূর্ণ বিশ্বাস এই 14 দিনের মেলার মাধ্যমে এই মেলা প্রাঙ্গণ জাতি জনজাতি, জাতি ধর্ম দল মত নির্বিশেষে এক ঐতিহাসিক রূপ নেবে। আর আপনারা ত্রিপুরার যে উন্নয়নমূলক কাজগুলি মানুষের কাছে পৌঁছে দেবেন। আর সরকারের যে দায়িত্বগুলি রয়েছে, ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি, শিক্ষার মধ্যে ব্যবস্থা, এনসিইআরটি সিলেবাস, মিশন 30-30, এখন স্কুলে সরকারি স্কুলে ছেলে মেয়েরা যখন পড়েন মা বাবা বুঝতে পারেন যে আমার ছেলেও কোন স্কুলে পড়ছে, তারও কোনো ভবিষ্যৎ নির্মাণ হবে। রতনলাল নাথ মহোদয় এই পর্যন্ত 21টি নতুন সংস্কার শিক্ষার মধ্যে করেছেন। অনেক লোক আমার কাছে আছে, আরে কি শুরু করেছেন, এক বছরে 21টা চেঞ্জ করে নিয়েছেন, মাস্টাররা তো পাগল হয়ে যাবো। আরে মাস্টাররা পাগল হয়নি, যারা 25 বছর যাবত 12টা বাজিয়েছে শিক্ষা ব্যবস্থা, এরা পাগল হয়ে গেছে যে এইভাবে শিক্ষা ব্যবস্থা যদি পরিবর্তন হয় কেউ আর আমাদের লাইনে আসবে না। কারণ কি, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন যোগের সঞ্চার হবে। যখন তার ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে তো ছেলে আইএস তৈরি হবে, আইপিএস তৈরি হবে, আইএফএস তৈরি হবে, অফিসার তৈরি হবে, ডাক্তার তৈরি হবে, ইঞ্জিনিয়ার তৈরি হবে। কোয়ালিটি অফ এডুকেশনের কারণে তখন আর পার্টি অফিসে কেউ লাইন লাগাবে না চাকরির জন্য, কারণ যোগ্যত ব্যক্তি আপনি যোগ্যতার কারণে সে চাকরি নিয়ে নেবে। আর তাদের যে শিক্ষার ব্যবস্থা প্রমাণিত করে টেটের মাধ্যমে 1,16,000 লোক ফর্ম ফিল আপ করেছে, তার মধ্যে মাত্র 1200 টিকেছে, বাকি টিকতেই পারেনি। মানে কি, আগে শিক্ষা ব্যবস্থা ভালো ছিল না, তার কোয়ালিটি ছিল না, তার জন্য টিকতে পারেনি। এখন তার জন্য আমরা ঢেলে সাজানোর জন্য শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড তৈরি করার জন্য 21টি নতুন সংস্কার করেছি। আমি আশা করি আগামী 10 বছর পরে যখন ত্রিপুরা থেকে কোনো ছেলে বেরোবে তো যে কোনো জায়গা দাঁড়াবে সবার আগে ত্রিপুরার ছেলে মেয়েই সিলেক্ট হবে। সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।